রাজনৈতিক দলকে উপদেষ্টারা হাতের খেলনা মনে করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না, ভোট বানচালের ষড়যন্ত্র দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন, বিএনপিকে অবজ্ঞা করলে তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নে পাওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা এই দেশের জনগণ মেনে নেবে না। নানা ইস্যুতে ভোট বানচালের অপচেষ্টা চলছে মন্তব্য করে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পিআর সহ নানা ইস্যুতে বিশৃঙ্খলা করছে একটি গোষ্ঠী। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মানা হবে না। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত সেমিনারে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, বাংলাদেশ এই মুহূর্তে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব আর অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন সঠিকভাবে অনুষ্ঠিত হয়। সেমিনারে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে কোনো ভিন্ন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড ভূতাত্ত্বিক জিওপলিটিক্যালি আমার যে সিদ্ধান্তগুলো। নির্বাচন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বৈরাচারী ফেসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে সুনির্দিষ্ট সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে 11 নভেম্বর রাজধানীর চিত্র পাল্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। সকালে রাজধানীর কাকরাইল থেকে পুরানা পল্টনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় আগামী 10 নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির। আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। পরে হাইকোর্ট মোড় হয়ে পুলিশি বাধার মুখে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় 8 দলের একটি প্রতিনিধি দল।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে। 11 নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার গণভোটের তারিখ ঘোষণা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে আলোচনায় বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে প্রস্তাব দিয়েছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিবকে ফোন করেন তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সম্প্রতি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব জানানো হয়। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে টেলিফোনে প্রস্তাব দেওয়া হয়। বিএনপি মহাসচিব জানান, দলের নীতি নির্ধারণী ফোরামে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করে জামায়াতকে সংলাপে বসার ইস্যুতে জানাবেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গণভোট সহ চলমান সংকট নিরসনে এনসিপি, এবি পার্টি সহ আরও বেশ কিছু দলকেও সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। কয়েকটি দল এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। এবং মির্জা সাহেব দুইজনই ফোনে আলাপ করছে, কিন্তু তারিখ বা সময় ঠিক হয়। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে আলোচনা, তো মেনলি এটাই তো এখন হট কেক। মুজিবুর রহমান এবি পার্টির সভাপতি ফোন করছিলেন তার ব্যক্তি, ওই যে যেমন দেখছে যে আমাদের পক্ষ থেকে দুইজনকে দায়িত্ব দিয়েছে আলোচনার জন্য, তো ওনারাও আলোচনা করছেন। আমাদের যে 8 দল, জামাত ইসলাম এবং 8 দল, আর ওনাদের যে আছে কয়েকটা দল, ওনারা আলাপ করতে চায়। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন মন্তব্য করে শফিকুল আলম বলেন, এই আইনের ফলে দেশের কোনো শাসক নতুন করে গুমের ঘটনা ঘটাতে পারবে না। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে বলে জানান তিনি। এ সময় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। 83 কোটি নয়, সব মিলিয়ে 1,71,00,000 টাকার কিছু বেশি খরচ করা হয়েছে বলে দাবি করেছে ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার কমিশন জানায়, এই টাকার মধ্যে আপ্যায়নে ব্যয় হয় প্রায় 46 লাখ। প্রতিষ্ঠার পর থেকে 9 মাসে এই অর্থ খরচ হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিশনের খরচ 83 কোটি টাকা দাবি করে তথ্য ছড়ানো হয়। এসব তথ্যকে পরিকল্পিত প্রোপাগান্ডা বলে দাবি করেছে কমিশন। 2024-25 এবং 2025-26 অর্থ বছরে কমিশনের জন্য 7,23,31,000 টাকা বরাদ্দ হয় বলেও জানানো হয়েছে। এর বিপরীতে খরচ হয়েছে 23.46%। কমিশন জানায়, আপ্যায়ন ব্যয়ের বেশিরভাগ খরচ হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং নিজেদের বৈঠকের সময়। 10 বছরে বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি আমদানি বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা জানান, একসময় 1/4 বিদ্যুৎ উৎপাদন হতো, আমদানি করা হতো জ্বালানি থেকে। এখন তা দাঁড়িয়েছে 2/3। কয়লা, এলএনজি ও ফার্নেস অয়েলের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানিও বাড়ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ ও ভর্তুকি। একে জ্বালানি খাতের ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 15 বছর আগেও সর্বোচ্চ 25% বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে। এখন জ্বালানি ও বিদ্যুৎ মিলে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 65%।
আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক সংস্থা IEEFA বলছে 2019-20 অর্থ বছরে 40% বিদ্যুৎ উৎপাদন ছিল আমদানি নির্ভর। পরের 5 বছরে বেড়ে দাঁড়ায় যথাক্রমে 50, 56, 62 ও 65%। এই যে গ্র্যাজুয়ালি বাড়ছে, এটা দ্রুততার সাথে বাড়ছে, এই কারণে আমাদের ডলারের উপরও চাপ পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে যখনই একটা অস্থিরতা তৈরি হয় তখন আমাদের দাম সমন্বয় করতে হয়। আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে, আমরা আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়ব, কারণ আমাদের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো অনেকটা স্থবির হয়ে আছে। হ্যাঁ, রুফটপ সোলার একটা প্রোগ্রাম নিয়েছে গভর্নমেন্ট, এটা সফলতার উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু আমরা ওভারঅল যদি চিন্তা করি নবায়নযোগ্য জ্বালানিকেও দ্রুততার সাথে বাড়াতে হবে, সেই সাথে আমাদের জ্বালানি দক্ষতা বাড়াতে হবে, ম্যাসিভ আকারে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। আমদানি বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে। 2019-20 অর্থ বছরে প্রতি ইউনিটের খরচ ছিল 5 টাকা 91 পয়সা, বিক্রি হতো 4 টাকা 88 পয়সায়। 2023-24 অর্থ বছরে উৎপাদন খরচ দাঁড়িয়েছে 11 টাকা 35 পয়সায় আর বিক্রি 6 টাকা 78 পয়সা। 4 টাকা 57 পয়সার ঘাটতি মেটানো হচ্ছে সরকারের ভর্তুকি দিয়ে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আমদানি নির্ভরতা কমাতে হলে প্রয়োজন বাস্তবসম্মত জ্বালানি নীতিমালা। একই সঙ্গে জ্বালানি দক্ষতা না বাড়ালে চাপ আরও বাড়বে। ইকোনমিক স্লোডাউন এখন যেটা হচ্ছে এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে এই সরকার ঠিকমতো আইন শৃঙ্খলা অন্যান্য জিনিস করতে পারে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে ঠিকমতো ইন্ডাস্ট্রি এনার্জি পাচ্ছে না। হ্যাঁ, তো ইকোনমিক স্লোডাউন তো অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং যদি চলতে থাকে তাহলে আমি মনে করি খুব একটা সাংঘাতিক সিচুয়েশনে আমরা পড়ব 2-3 বছরের মাথায়। এর মধ্যে যদি আমরা গ্যাস পেয়ে যাই ভালো করে, কিংবা আমরা যদি অন্যভাবে নবায়নযোগ্যতা বাড়াতে পারি, দক্ষতা বাড়াতে পারি, তাহলে হয়তো ম্যানেজ করতে পারবো। বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে, আর সেই বোঝা বহন করছে সাধারণ মানুষ। হয় আমাদের ইকোনমি সাংঘাতিকভাবে গ্রো করতে হবে, হ্যাঁ, যেখানে আমাদের ডলার আসবে, আমাদেরকে একটা বড় কিছু মজুদ আবিষ্কার করতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাস ধরে প্রায় 1.5 গুণ হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। অগাস্টে যত রোগীর মৃত্যু হয়েছে, অক্টোবরে মারা গেছেন তার দ্বিগুণ। এদিকে নভেম্বরের 6 দিনে প্রাণহানি হয়েছে 29 জনের। সব হিসাব ধরলে চলতি মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ডেঙ্গু। তাই জ্বর হলেই তা ডেঙ্গুর উপসর্গ ধরে নিয়ে পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত আগস্টে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় 10,496 জন। একই মাসে নানা জটিলতায় মৃত্যু হয় 39 জনের। সেপ্টেম্বরে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,866 জনে। সে মাসে মারা যান 76 জন। পরের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় 22,520 জন, মৃত্যু হয় 80 জনের। চলতি মাসে 6 দিনেই মৃত্যু হয়েছে 29 জনের, রোগী ভর্তি 6,164 জন। এ ধারা বজায় থাকলে মাস শেষে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় 30,000। মহাখালী ডিএনসিসি হাসপাতালে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় যথাক্রমে 1,046 এবং 2,096 জন। সেপ্টেম্বরে 9 জন ও অক্টোবরে মারা যান 11 জন। হাসপাতালের তথ্যমতে মৃতদের 90%কে দেরিতে হাসপাতালে আনা হয়, এতে বাড়ে জটিলতা। মোটামুটি 90%-এর উপরে রোগী আসলে আমাদের কাছে আসেই খুবই কমপ্লিকেটেড অবস্থায়। ডেঙ্গু রোগীর জটিলতার কিছু ফেজ আছে, এর মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, একটা হচ্ছে নন ক্রিটিক্যাল ফেজ। যদি ক্রিটিক্যাল এবং ডিকম্পেনসেটেড স্টেজে চলে যায় তখন আসলে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করার জন্য খুবই কষ্টদায়ক আমাদের জন্য। সারা দেশে জ্বর, সর্দি, কাশির প্রকোপ বেড়েছে, তাই তীব্র জ্বরকেও অনেকে সাধারণ সর্দি কাশির উপসর্গ হিসাবে বিবেচনা করেন। পাশাপাশি সরকারি পর্যায়ে সুযোগ কম থাকায় ডেঙ্গু পরীক্ষার প্রতি অনীহা আরও বাড়ছে। সব জ্বরই ডেঙ্গু বিবেচনা করে পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বর আসার সাথে সাথে রোগীকে প্রথমত ডেঙ্গু পরীক্ষা করতে হবে, ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং জ্বর আসার পরে প্রচুর পরিমাণে ফ্লুইড। ডেঙ্গু রোগীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায় হচ্ছে গিয়ে শকে বলা হচ্ছে গিয়ে রোগীর প্রেশার অনেক কমে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষে বলুন, স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলুন, বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, গতানুগতিক পন্থায় আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। এই প্রতিটি মৃত্যুই ঠেকানো সম্ভব। আমি মুখে বলি বা নাই বলি, স্বীকার করতে হবে ডেঙ্গু হচ্ছে একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। 2024 সালে হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল 1,01,211 জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় নভেম্বরে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নেই পর্যাপ্ত ব্যবস্থা। 11 বছর ধরে বন্ধ রেডিওথেরাপি মেশিন। এতে চরম দুর্ভোগে রংপুর সহ 8 জেলা থেকে আসা রোগীরা। চিকিৎসকরা বলছেন, নিয়মিত পরীক্ষা ও দ্রুত চিকিৎসা নিতে পারলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 5 মাসে অস্ত্রোপচার করা 300 ক্যান্সার রোগীর মধ্যে অর্ধেকই স্তন ক্যান্সারে আক্রান্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালের ব্রেস্ট ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করেন 1300-র বেশি নারী। এর মধ্যে 54 জনের ক্যান্সার ধরা পড়ে। অধিকাংশই তৃতীয় বা চতুর্থ পর্যায়ে এসে শনাক্ত হয়েছে। 30-এর বেশি মহিলাদের জন্য কোনো এস্টাবলিশ কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই, অর্থাৎ যে স্তন ক্যান্সারটা তাড়াতাড়ি ধরার জন্য আমাদের এরকম কোনো প্রোগ্রাম নেই ন্যাশনাল ওয়াইড, যেটা আমরা জাতীয়ভাবে যে হ্যাঁ বছরে একটা দিন আমরা 30-এর বেশি সমস্ত মহিলাদেরকে আমরা ব্রেস্টটা পরীক্ষা করে দেখব, অথবা কোনো আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রামের মাধ্যমে পরীক্ষা করে দেখব যে তার এখানে কোনো ব্রেস্ট ক্যান্সার কোনো শুরু হচ্ছে কিনা। এরকম কোনো প্রোগ্রাম আমাদের নেই, যেটা আমাদের খুবই দরকার। কিন্তু ক্যান্সার চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ না থাকায় দুর্ভোগে রোগীরা। 11 বছর ধরে বিকল পড়ে আছে হাসপাতালের রেডিওথেরাপি মেশিন। রেডিওথেরাপির জন্য এর আগের বার আমি বগুড়ায় দিয়েছি, রুম ভাড়া করতে হয়েছে, যাওয়া আসা সমস্যা। আমাদের রেডিওথেরাপি নাই, এগুলো না আমাদের সমস্যা। আর আমরা গরিব মানুষ, আমরা তো যাইতে পাবো না অত দূর। রেডিওথেরাপির জন্য দূরে যেতে হয়, থাকতে হবে, এই কারণে রোগীরা এটা নিতে পারছে না। আমরাও আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে পারছি না। তো এইটাই রেডিওথেরাপিটা আমাদের এখানে নাই। এ নিয়ে আমরা বরাবর অনেকবার আমরা বলেছি, আমরা আমাদের ডিরেক্টরের মাধ্যমে ঊর্ধ্বতনকে বলেছি, আমাদের বিভিন্নভাবে আমরা উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। লজ্জা আর অজ্ঞতার কারণে চিকিৎসকের কাছে যান না অনেকেই। রোগীদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি যে আপনারা এই ইনফরমেশনগুলো নিয়ে গেলেন, এটা শুধু আপনার ভিতরে রাখবেন না, এটা আপনি একটা বার্তাবাহক হবেন, মেসেঞ্জার হবেন। আপনারা এই কথাগুলি আপনার যেই সার্কেল আছে, সমাজ আছে, এদের ভিতরে আপনি এটা ছড়াই দিবেন, যাতে করে সবার ভিতরে এই সচেতনতা চলে আসে। গত 5 মাসে হাসপাতালটিতে অস্ত্রোপচার করা 37%-এর বেশি স্তন ক্যান্সার, 24%-এর বেশি পাকস্থলীর এবং 21%-এর বেশি কোলন ক্যান্সারে আক্রান্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী আর নেই। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার জানায় তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। মাহমুদ আলী 13 দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। বনানী কবরস্থানে আবুল হাসান মাহমুদ আলীকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। আবুল হাসান মাহমুদ আলী একজন রাজনীতিবিদ ও কূটনৈতিক। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া 2014 সালের ফেব্রুয়ারি থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নাব্যতা সংকট, পরিবেশের পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে পদ্মা মেঘনায়। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, উল্টো নদীতে নামার খরচও উঠছে না। ক্রমাগত লোকসানে অনেক জেলেই জীবিকা পরিবর্তনের কথা ভাবছেন। নদীবেষ্টিত শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 36,000। নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রতিদিন শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামছেন জেলেরা। তবে যা মিলছে তা দিয়ে উঠছে না নদীতে নামার খরচও। গাঙ্গে বর্তমানে মাছ নাই, কথা বোঝেন, কিন্তু সকালে আই বিকালে যাই। এখন নদীতে যে মাছ পাই না, ঋণ টিন শেষ করা যায় না। জাগের মতো মাছ, ইলিশ মাছ, সেনা মাছ পাওয়া যাইতেছে না, কম। 4 বছরের উপরই মাছ কম নদীতে। এখন মাহাজন চলবো দূরের কথা, বাগি যুগি চলা কষ্ট। মৎস্য বিভাগের তথ্য মতে 6 বছরে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 মেট্রিক টন। অক্টোবরের 22 দিনের নিষেধাজ্ঞা শেষে এখন চলছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা। এদিকে আড়তে আশানুরূপ ইলিশ না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, বলছেন আড়তদাররা। জেলেরা নদীতে গেলে তেল খরচের টাকা হয় না। আর আমরা যারা ব্যবসায়ী আছি, মানে আড়তদার আছি, তাদেরও মনে করেন যে অনেক লসে আছে। ছোটো মাছগুলো ধরা পড়ার কারণে আমরা সবচেয়ে বেশি লসে আছি, কারণ এই মাছগুলো ধরে এলে তো আর বড় হতে পারে না। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কারণে নদীতে কমছে ইলিশ, জানান মৎস্য কর্মকর্তা।
নদীর নাব্যতা কমে যায়, এটা কিন্তু বিগত 2-3 বছর যাবত আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে টেম্পারেচারের পরিবর্তন, এটার কারণে কিন্তু ইলিশের মাইগ্রেশন কমেছে। শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনার 80 কিলোমিটার জুড়েই ইলিশের বিচরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে কাজ শুরু করেছেন প্রশাসকরা। কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে এরই মধ্যে কয়েকটি বৈঠকও করেছেন তারা। এতে আমানতকারী ও কর্মকর্তাদের মধ্যে স্বস্তি ফিরছে। টাকা পাওয়ার ব্যাপারে আশাবাদী হচ্ছেন অনেকেই। তবে এখনও চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না গ্রাহকরা। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার কথা বুধবার জানায় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবারই অফিস শুরু করেন প্রশাসকরা। তাদের কাজের প্রথম দিনে তেমন চাপ ছিল না গ্রাহকের। কিছু গ্রাহক টাকা তুলতে এলেও চাহিদা অনুযায়ী পাননি। আমাদের যে পরিমাণ চাহিদা হয়তো সেই পরিমাণ পাচ্ছি না, তবে তারা চেষ্টা করছে আমাদেরকে দেওয়ার। এখান থেকে কয়েক ব্যাগে 50 করে উড়েছি, পরে 20 উড়াইছি, 10 উড়াইছি, এখন 5 উড়ানোর পরে আর 5ও দেয় না। তবে প্রশাসক নিয়োগের ফলে অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন কর্মকর্তারা। বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে তারল্য সংকট ধীরে ধীরে কাটবে। আমি দেখছি যে অন্য দিনের মতোই আমার এখানে ওই রকম প্রেশার। অনেকে আমাকে ফোন দিচ্ছে যে আপনাদের তো প্রশাসক নিয়োগ হলো। এখন আমি বললাম যে এটা তো আপনাদের জন্য সুখবর, আমাদের জন্য সুখবর। এদিকে প্রশাসকরা ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকরা ধাপে ধাপে সব টাকাই ফেরত পাবেন। তবে উদ্যোক্তা পরিচালকদের ক্ষেত্রে এমনটি হবে না। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখতে গ্রাহকদের অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে আমনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় হতাশ তারা। এ অবস্থায় কৃষকদের ধান বিক্রি না করে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাঠ জুড়ে পাকা ধান। জেলার সমতল ভূমিতে এবার আমনের ভালো ফলন হয়েছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষক। তারা জানান ধানের বীজ, কীটনাশক, সারের দাম বৃদ্ধি এবং বাড়তি মজুরির কারণে প্রতিমণ ধানে উৎপাদন খরচ হয় 1000 টাকার বেশি। অথচ প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র 750 থেকে 900 টাকায়। বাজারে দাম কম, যেমন 1020-30 টাকা, 50 টাকা, এগুলা খরচ বর্তমান যুগে খরচ পরিমাণে পোষায় না। 1 লাখ টাকা খরচ যাওয়াতে 20,000 টাকা করে কানিতে বেচা হবে না। ইনকানি জমি চাষ করছে 5 মণ ধান হবে। এবার ফলন ভালো হয়েছে। ধান যদি দাম ভালো হয় তাহলে লাভ হইব। গত মৌসুমে প্রতি কেজি 37 টাকা দামে ধান কিনেছে সরকার। এরই মধ্যে জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে সরকার কি পরিমাণ ধান কিনবে তা এখনো ঠিক করা হয়নি। তবে বিগত আমন এই মৌসুমে 2024-25 মৌসুমে আমরা ধান সংগ্রহ করেছি 33 টাকা করে এবং চাল 47 টাকা করে। কৃষি অফিস বলছে মৌসুমের শুরুতে ধানের যোগান বেশি থাকায় দাম একটু কম। তাই এখনই বিক্রি না করে ধান শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। আমরা কৃষকদের নিকট আমাদের পরামর্শ থাকবে, আপনারা হয়তো এখন প্রয়োজনে কিছুটা বিক্রি করতে পারেন, কিছু যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করেন, পরবর্তীতে ভালো দাম পাবেন আপনারা। এবার খাগড়াছড়িতে 29,410 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 85,218 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।